এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে ইসলামী দলগুলো বলছে সরকারের উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়া। প্রশাসনকে ঢেলে না সাজালে অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব না বলেও মন্তব্য তাদের। প্রকাশ্যে সন্ত্রাসী হামলার এমন দৃশ্য এখন প্রায় স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। যদিও 2024-এর জুলাই আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জনপ্রত্যাশা ছিল একটি বদলে যাওয়া বাংলাদেশ। তবে ইসলামী দলগুলো মনে করে জনগণের যে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার। আমরা আশা করেছিলাম সরকার একটা পরিবর্তনের দিকে যাবে, আমরা আশা করেছিলাম যে সংস্কার হবে, কিন্তু মৌলিক কোনো সংস্কার আমরা দেখতে পাই নাই। যে সরকার ব্যর্থ, সরকার আরও মনোযোগী হওয়া দরকার বলে আমরা মনে করি। যে প্রশাসনের রদ বদল করতে হবে, নতুন লোক নিয়োগ দিয়ে প্রশাসনের সুন্দর করে সাজাতে হবে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি। ইসলামী দলগুলোর নেতারা বলছেন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা মব ভায়োলেন্স ঠেকাতে না পারা। তাদের মতে যে করেই হোক সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। সব মিলিয়ে গভর্নমেন্টকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গভর্নমেন্ট সফল হয় নাই, যা বলে ব্যর্থই বলতে হবে। সফল হয় না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ এখনো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এটা হলো বড় ধিক্কারকে, এবং এটা হলো বড় ব্যর্থ বলবো। নেতারা মনে করেন দুর্বল পুলিশ ও প্রশাসনিক কাঠামো দিয়ে সরকার গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সফল হবে না। তাদের প্রতি জনমানুষের প্রবল প্রত্যাশা ছিল। জনমানুষের প্রত্যাশা পূরণ করতে না পারাটা এটা হলো তাদের ব্যর্থতা। যদি জাতীয় নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং ক্রেডিবল হয়, জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলেই আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্তভাবে সফল হবে। ইসলামী দলের নেতাদের মতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কারে ব্যর্থ হলেও গেল 1 বছরে সরকারের সফলতা কেবল বৈরী পরিবেশও ক্ষমতায় টিকে থাকা এবং নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1 বছর তারা পূর্ণ করেছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন। আর ভোটের সময় ঘনিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের। সকালে রংপুরের নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সবাইকে দেশদ্রোহী ভাবার কোনো কারণ নেই, কোনো প্রমাণ ছাড়া একজনকে দেশদ্রোহী ভাবার নেই। প্রমাণ থাকলে, এমন কোনো ঘটনা ঘটে থাকলে, দেশের বিরুদ্ধে কোনো কাজ করে থাকলে, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করে থাকলে, তখন আপনি একজনকে দেশদ্রোহী বলতে পারেন। সুতরাং তারা যখন দেখবে যে আমরা সঠিকভাবে কাজটা করছি, মানুষ যাতে আগ্রহী হয়, যে আমরা আশাবাদী যে এবার ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন হবে। এই মুহূর্তে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় আরও 2 আসামি গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে এই মামলার প্রধান আসামি কেটু মিজান সহ 7 জনকে গ্রেপ্তারের বিষয়ে ব্রিফ করছে র্যাব 1। সরাসরি যাচ্ছে সেখানে। চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ 35 কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপেতে থাকা স্বাধীন সহ অজ্ঞাতনামা খুনিরা জনক বাদশাহকে এলোপাথাড়ে কুপাতে থাকে। উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন 28 ও অপর অজ্ঞাতনামা আসামিরা 55 ঘটিকার সময় জিএমপি গাজীপুর ভাষণ থানাধীন চৌরাস্তা রুহুল আমিন এর সামনে ভিকটিম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত 8ই আগস্ট 2025 তারিখ আনুমানিক 20টা 50 ঘটিকার সময়ে র্যাব 1 সিপিএসি এর আভিযানিক দল বিশ্বাস সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন 28, পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ, মাতা মোসাম্মদ সেলিনা বেগম, সোনাহারা থানা, ফরিদপুর জেলা, পাবনা,
জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 সিপিএসসি গাজীপুরের আভ্যন্তরীণ দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত 8 আগস্ট 25 তারিখ 2025 রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। ধন্যবাদ সবাইকে। তুহিনের সাথে কি স্বাধীন এর কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা? তুহিন তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে, তুহিন স্বাধীন সে একটা গ্রুপের সাথে জড়িত, সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তায় সে এখানে গিয়েছে এবং সে আপনারা ভিডিও যে দেখেছেন সে তার প্রকাশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। গেল বছরের 17 জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল থাকবে। ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এই ঘোষণা আসে। দীর্ঘ সময় বাক বিতণ্ডার পর দাবি পূরণের আশ্বাসে হলে ফেরেন শিক্ষার্থীরা। শুক্রবার মধ্যরাত হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া মহসিন হলের মূল ফটক থেকে শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের মিছিল। দাবি আবাসিক হলগুলোই চলবে না কোনো ধরনের ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে মিছিল অগ্রসর হয় রোকেয়া হলের দিকে। এক পর্যায়ে গেটের তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। পরে অন্যান্য হলের শিক্ষার্থীরা জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে, তুলে ধরেন হল ভিত্তিক রাজনীতির তিক্ত অভিজ্ঞতার কথা। মধ্যরাতে রোকেয়া হলের গেট ভেঙে আমরা বের হয়েছি। রোকেয়া হলের শিক্ষার্থীরা যারা কিনা হলে ছাত্র রাজনীতি চায় না, একটাই দাবি আমাদের হলের মতো কোনো প্রকার হল পলিটিক্স হবে না। হলের রাজনীতি মানেই সেই গণরুম গেস্ট রুম আজ হোক 5 বছর পর হোক 15 বছর হবে। জুলাই প্রকাশ্য গুপ্ত কোনো রাজনীতি চলবে না। ছাত্র দল, ছাত্র শিবির, ইভেন ছাত্র ইউনিয়নও কোনো কমিটি দিতে পারবে না। হল প্রশাসনের কাছ থেকে সমাধান না পাওয়ায় শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। এক পর্যায়ে তাদের সাথে কথা বলতে বাইরে আসেন উপাচার্য। প্রক্টর জানান, পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী হলগুলোতে বন্ধ থাকবে সব ধরনের ছাত্র রাজনীতি। 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। তারা কেন্দ্রে করতে পারবে, তারা ডাকসু মধুর ক্যান্টিন, কলা ভবন তারা করতে পারবে, যেটা সমঝোতা হয়েছিল। গত বছরের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তিতে হল প্রাধ্যক্ষদের স্বাক্ষর নেন শিক্ষার্থীরা। এরপরও বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বৈঠকের কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই। পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি বসতে প্রস্তুত তিনি। এদিকে ক্রেমলিনও জানিয়েছে পুতিন ও ট্রাম্প একটি শীর্ষ বৈঠকে বসবেন, তবে সেখানে জেলেনস্কি থাকবেন কি না তা নিশ্চিত না। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, যে কোনো আলোচনায় তার অংশগ্রহণ আবশ্যক। পৃথিবীর অন্যতম বিরল এবং রহস্যময় ফুল কর্পাস ফ্লাওয়ার, যার বৈজ্ঞানিক নাম অ্যামরফোফ্যালাস টাইটানাম। সম্প্রতি এই বিশাল আকারের ফুল ফোটানোর বিস্ময়কর দৃশ্য দেখা গেল পোল্যান্ডের ওয়ারশর ইউনিভার্সিটি বোটানিক্যাল গার্ডেনে। সাধারণত রাতের অন্ধকারই ফোটে এই কর্পস ফ্লাওয়ার, আর সেই মুহূর্তটিকে চাক্ষুষ করতে মধ্যরাত থেকেই ভিড় করেন দর্শনার্থীরা, আর ভোর থেকে উৎসুক জনতার ঢল। কর্পস ফ্লাওয়ার 4 থেকে 10 বছরে মাত্র একবার ফোটে। আমি বইতে পড়েছি এটি পচা মৃতদেহের মতো গন্ধ ছড়ায়। এখন আমি এই গন্ধ নিতে পারছি। আমি আমার জীবনে আগে কখনোই পচা মৃতদেহের গন্ধ পাইনি। ফুলটির গন্ধ ছিল গলাপচা জৈব পদার্থ ও উদ্ভিদের মিশ্রণে।
4 বছর পর আবারও ফুল ফোটালো বিরল প্রজাতির কর্পস ফ্লাওয়ার। এবারের ফুলটির উচ্চতা ছিল 180 সেন্টিমিটার এবং প্রস্থ 122 সেন্টিমিটার। বিশেষজ্ঞরা জানান গাছটির বর্তমান ওজন 40 কেজি, যা আগের তুলনায় 15 কেজি বেশি। কর্পস ফ্লাওয়ারের আরেকটি চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর গন্ধ, যা পচা মাংসের মতো। বিশ্বের বিভিন্ন দেশে এটি কদাচিৎ ফোটে এবং প্রতিবারই সেটি হয়ে ওঠে এক বিশেষ আলোচনার বিষয়। এই অদ্ভুত ঘটনা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন পোল্যান্ডের ওয়ালসোর ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে। প্রকৃতির এক দুর্লভ বিস্ময় কর্পস ফ্লাওয়ার। মাত্র কয়েক বছর পরপরই ফোটে এই ফুল, আর এর জীবনকালও খুবই স্বল্প। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।